প্রচলিত অর্থ ব্যক্তি মালিকানাধীন অর্থ ব্যবস্থায় উৎপাদন খাতে মানুষ আধুনিক দাসে পরিণত হওয়া কর্মজীবী মানুষ আজ শোষিত হচ্ছে। প্রথমত শ্রমের মূল্য হ্রাসকৃত মূল্য না, অর্থাৎ আমি যে শ্রম দিচ্ছি তার বিনিময়ে আমরা যারা সাংবাদিকতায় আসি, আপনারা জানেন যে আমরা সাংবাদিকতায় যে মেধা শ্রম দিয়ে থাকি সেই তুলনায় আমাদেরকে মালিক পক্ষ মজুরি দিচ্ছে না, অর্থাৎ তার থেকে হ্রাসকৃত মূল্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে বা শ্রম বিক্রি করতে হচ্ছে। এবং মুদ্রার হ্রাসকৃত মূল্য আপনারা জানেন, আপনারা যদি 100 টাকা নিয়ে বাজারে যান, আপনি এখন আর 80 টাকার জিনিস ক্রয় করতে পারছেন না, অর্থাৎ আপনার মুদ্রা, আপনার যে টাকা আপনার পকেটে আছে তার দাম কমে গেছে। এবং একই সাথে মূল্যস্ফীতি, অর্থাৎ আপনার পণ্যের দাম বেড়ে গেছে। তৃতীয়ত যেটা হচ্ছে পণ্যের অনৈতিক লভ্যাংশরা, অর্থাৎ পুঁজিবাদী শোষক মালিক পক্ষ তাদের লাভের বাড়ানোর জন্য পণ্যের অতিরিক্ত দাম হচ্ছে 100 টাকার পণ্য 100 টাকায় লাভে তারা বিক্রি করছে। এখন যদি 100 টাকার পণ্য 10 টাকা লাভেও বিক্রি করা হয়, দেখা যাবে আমার পকেটের 100 টাকা কমে 80 টাকা আছে, আবার আমি মালিক পক্ষকে 10 টাকা লাভ দিচ্ছি। তার অর্থ হচ্ছে আমাকে 100 টাকা দিয়ে যে পণ্য কিনলাম তার জন্য 30 টাকাই আমাকে লস দিতে হচ্ছে বা 30 টাকাই আমি হারাচ্ছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা ফোরাম ফর ইকোনমিক জাস্টিস বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি আকুল আবেদন রাখতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সচেতন এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমি আশা করি তিনি তার বর্তমানে যে মন্ত্রী পরিষদ আছে, উপদেষ্টা পরিষদ আছে, তারা একটা অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে এই 8 দফাকে বিবেচনায় নেবেন। আমাদের প্রথম দাবি হচ্ছে মৌলিক চাহিদা সমূহে অলাভজনক পণ্য ঘোষণা করতে হবে। আপনারা জানেন আমাদের 5টি মৌলিক চাহিদা রয়েছে একজন মানুষের: খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা। এই 5টি খাতে যদি এটাকে অলাভজনক পণ্য ঘোষণা করা হয় এবং যারা ব্যবসা করছেন তারা এই 5টি খাতে উৎপাদিত পণ্যতে আপনারা কোনো লাভ দিবেন না, আপনারা অন্য কোনো পণ্যে লাভ দিয়ে ব্যবসা করবেন। কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের মেজর শাকিল নেওয়া যেটা বলে গেলেন যে গরিব মানুষের জন্য যারা কিনতে পারছে না, তারা যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চান, তাহলে তাদেরকে অলাভজনকভাবে তাদের কাছে মৌলিক চাহিদা সমূহকে পৌঁছে দিতে হবে, মৌলিক চাহিদা সমূহের সাথে সংশ্লিষ্ট পণ্যকে পৌঁছে দিতে হবে। তারপর আমরা দ্বিতীয়ত আমাদের দাবি যে মুনাফার অংশীদার, অর্থাৎ মালিক পক্ষ যে মুনাফা করছেন সেই মুনাফার অংশীদার হিসাবে শুধুমাত্র শ্রমিকদেরকে রাখলেই হবে না, এখানে আরো যারা অংশীদার আছে, বিশেষ করে উৎপাদন ও সেবা খাতে যারা সংশ্লিষ্ট সকল অংশীদারের মাধ্যমে একটি সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে, যে মুনাফার অংশটা সবাই সমানভাবে বা সমানভাবে আমি বলবো না, ন্যায্য হারে পান, সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা 3 নম্বরে বলেছি যে ব্রিটিশ বেনিয়া কোম্পানি আইন বাতিল করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে জয়েন্ট অফিস যে রেজিস্টার থেকে যে কোম্পানি দেওয়া হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এই কোম্পানিগুলো মূলত একটি পরিবার বা কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে একটি ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ দিচ্ছে, যেখানে বৃহৎ অংশ অর্থাৎ শ্রমিক শ্রেণী অথবা এখানকার যে মানব সম্পদ বিভাগ আছে অথবা এখানে যারা ভোক্তা আছে তারা বাদ পড়ে যাচ্ছে যে অংশীদার থেকে। এমনও হয় যে অনেক সময় আমরা দেখতে পাই যে যিনি প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসার উদ্যোক্তা, সেই ব্যক্তি সেই ব্যবসা থেকে বের হয়ে গেছেন, তার অন্যতম লজিক হচ্ছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল উদ্যোক্তা হওয়া সত্ত্বেও। আমরা প্রস্তাব করছি উদ্যোক্তাদেরকে অবশ্যই লভ্যাংশে অংশীদার সর্বসময়ের জন্য রেখে দিতে হবে। চতুর্থত আমাদের প্রস্তাব হচ্ছে বর্তমানে যে টাকা বা আমরা যে মুদ্রা ব্যবহার করি, এই মুদ্রা মূলত আমেরিকান ডলারের মাধ্যমে এটাকে তুলনা করা হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে ডলার এখন একটি বাতিল মুদ্রা হিসাবে পরিণত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানলেন যে চীনের যে কেন্দ্রীয় ব্যাংক তারা প্রচুর পরিমাণে গোল্ড বা সোনা কিনছে এবং বিশ্বের তুরস্ক সহ বিশ্বের এখন উদীয়মান সকল অর্থনৈতিক দেশগুলোই ডলারের বিপরীতে তাদের ব্যাংকে গোল্ডকে সঞ্চয় করছেন, গোল্ড রাখছেন এবং গোল্ডে এক মিশ্র মুদ্রা ব্যবস্থা প্রবর্তনের কথা বলছেন এবং এটা মূলত ইসলামী অর্থনীতির একটি অংশ।
আর তাই আমরা বলছি মুদ্রা ব্যবস্থাপনায় গোল্ডকে স্ট্যান্ডার্ড করে মুদ্রা ব্যবস্থাপনা করতে হবে। একই সাথে মুদ্রার মান বা মুদ্রার গায়ে মুদ্রার মেয়াদ উল্লেখ করে দিতে হবে। 1000 টাকার একটা নোট, এটা 6 মাস পরে এত তারিখে এটা বাতিল। তাহলে যে বিষয়টা ঘটবে, আজকে ব্যাংকিং ক্ষেত্রে যে লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট দেখা দিচ্ছে, ব্যাংকগুলোতে টাকা নাই। আপনারা দেখেছেন যে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর হাসিনার নিজের গণভবনে সহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে যে অবাধ যে টাকা পাওয়া গেছে, কারণ ওরা টাকার গায়ে মেয়াদ না থাকাতে ওরা সমস্ত টাকা ব্যাংকে না রেখে নিজের বাড়িতে রেখে দিয়েছে। আর তাই ব্যাংকের টাকার গায়ে যদি মুদ্রার গায়ে যদি আপনার এই মেয়াদ উল্লেখ করা থাকে, তখন আমরা এই টাকা ব্যাংক ঘরের ভিতরে রাখবো না, ব্যাংকে এনে রাখবো। ব্যাংক তার মুদ্রার মেয়াদ শেষে আমাকে আবার নতুন মুদ্রা সরবরাহ করবে, আগের মুদ্রা বাদ হয়ে যাবে। এভাবে বাজারে মুদ্রার ব্যাপক কি বলে এটাকে ফ্লো, মানি ফ্লো যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলে, এটা খুব বেড়ে যাবে এবং ভোক্তা স্বাচ্ছন্দ্যভাবে দ্রব্য কিনতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ থাকবে না। এই পণ্যের মুদ্রার গায়ে তাই যদি মেয়াদ উল্লেখ করা হয়, তখন আপনারা দেখতে হবে যে হুন্ডিও হবে না, আমার টাকাও আর পাচার হবে না। এইভাবে যেভাবে ওরা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, এভাবে তারা তখন পাচার করবে না এবং অন্য কোনো দেশও হঠাৎ করে আমাদের সাথে মুদ্রা বিনিময়ও বা হুন্ডির মাধ্যমে মুদ্রা বিনিময় করতেও চাইবে না। এটা হুন্ডির ব্যবস্থাকে অনেকটা কমিয়ে দিবে। আমরা বলেছি পঞ্চমত আমরা যে বিষয়টা বলতে চাই, বর্তমানে কর যে ব্যবস্থা, আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের সর্বশেষ পর্যায়ে বা ধাপ হচ্ছে 3,60,000 টাকা। অর্থাৎ একজন লোক 3,60,000 টাকা যদি বছরে আয় করে, তবে তাকে ট্যাক্স দিতে হবে। বন্ধুগণ, আপনারা চিন্তা করেন, এখন একজন রিকশাওয়ালা মোটামুটি 3,60,000 টাকা আয় করে, সেখানে একজন রিকশাওয়ালা এখন করের আওতাভুক্ত হয়ে গেছে। অথচ এখানে আমাদের বর্তমান কর ব্যবস্থায় বলা হচ্ছে যে ব্যক্তির 4 কোটি টাকা সম্পদ থাকবে, সে শুধু সম্পদ কর নেবে। 4 কোটি টাকা সম্পদশালী ব্যক্তির সাথে একজন রিকশাওয়ালাকে আজকে যন্ত্রণার মধ্যে পড়ে যেতে হচ্ছে। অথচ 4 কোটি টাকা সম্পদের মালিক যে, তাকে সম্পদ কর দিতে হচ্ছে না। এই যে বৈষম্যমূলক কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করে 87.5 গ্রাম 24 ক্যারেট সোনার পরিমাণ আয় যার থাকবে এবং সম পরিমাণ সম্পদ যে থাকবে সেই পরিমাণ সম্পদের বিনিময়, অর্থাৎ কারো যদি 87.5 গ্রাম 24 ক্যারেট ওজনের সোনার পরিমাণ সম্পদ থাকে, তবে তাকে সে আয় এবং সম্পদের বিপরীতে প্রতি বছর মাত্র 5 ভাগ কর দিবেন। বর্তমানে যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা মূলত গরিবের জন্য একটি সুসংহত কর ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। এটা থেকে আমাদের দরিদ্র মানুষকে আজ মুক্তি দেওয়ার সময় হয়েছে। এছাড়া আপনারা জানেন, এই যে একটু আগে যে ঋণের কথা বললেন, যে 500 টাকার সম্পদের মূল্য দেখিয়ে 12,000 কোটি টাকার সম্পদ পাচার করা হয়েছে। বন্ধুগণ, আপনারা এর কারণ হচ্ছে যে আমি ঋণ নিলে আমার যদি কোনো ঋণ থাকে, তাহলে আমাকে আর কর দিতে হয় না। এর একটা বড় কারণ থাকে, এটা একটা বড় কারণ হয়তো দেখা যায় ধনী শ্রেণী বা যারা পুঁজিবাদী শোষক শ্রেণী, তারা ব্যাংক থেকে লোন নিয়ে নিচ্ছে, এই লোন নিয়ে তারা আর কোনো কর দিচ্ছে না। মূলত এই ব্যবস্থাকে পরিবর্তন করে যারা লোন নিচ্ছেন, তাদেরকে লোনের যতটুকু লোন নিচ্ছেন, সেই ততটুকু লোনের বাদ দিয়ে যে সম্পদটুকু থাকবে, সেই সম্পদের কর অবশ্যই দিতে হবে। অর্থাৎ আমি যদি 100 কোটি টাকা লোন নিয়ে থাকি, তাহলে আমাকে যদি ব্যাংক 80 কোটি টাকা দেয়, আর 20 কোটি টাকা যদি আমার নিজের থাকে, সে 80 কোটি টাকার যে কর, সেটা ব্যাংকের অবশ্যই বহন করতে হবে। ব্যাংকগুলোকে এই ক্ষেত্রে বা মালিক পক্ষকে এই ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার পক্ষে 20 ভাগ যে লোন থাকবে, সেটা আমি বহন করব। অর্থাৎ এই যে করের বৈষম্যমূলক কর ব্যবস্থা, এটা মূলত আমরা সর্বক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরম্ভ করে উৎপাদন খাত থেকে, সেবা খাত থেকে যেভাবে দেখছি, সেই অবস্থা থেকে আমাদের কর ব্যবস্থাকে বের করে নিয়ে আসতে হবে। এবং আমরা 7 নম্বরে বলেছি যে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে টাকার প্রকৃত মূল্য অনুযায়ী ঋণের লভ্যাংশ নির্ধারণ করতে হবে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক সমূহে বা ইসলামিক ব্যাংকিং এর নামে যখন বলা হয় যে আমরা তো টাকা দিই না, আমরা পণ্য কিনে নেবেন আপনি, তখন আমাকে পণ্য কিনতে দেওয়া হলো, আমাকে পণ্য কিনে দেওয়া হলো যে এই পণ্যটা 100 টাকা দিয়ে আমি কিনে দিলাম, আপনি আমাকে বছরে 15 বছরের জন্য এটা দিলাম, বছরে আপনি আমাকে 10 টাকা করে 10% করে লাভ দিবেন। আসলে এইভাবে নির্ধারিতভাবে যখন লাভ নির্ধারণ করে দেওয়া হয়,
তখন সেটা মূলত সুদ ছাড়া আর কিছুই না। বরং ইসলামিক অর্থনীতির মূল ভাষ্য যেটা, যে আমরা দেখি জাকাত, আমরা যে জাকাত দেখি, জাকাতের পরিমাণ বলা হচ্ছে, নিসাবের পরিমাণ বলে দেওয়া হচ্ছে যে 7.5 তোলা, 7.5 করেই স্বর্ণ থাকলে শতকরা 2.5 ভাগে জাকাত দিতে হবে। এখন ইসলামী ব্যাংকগুলোকে, সোনাকে, গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আপনি ঋণ ব্যবস্থা চালু করেন। আপনি আজকে আমাকে যদি 100 টাকা ঋণ দেন, তার মানে আমি ধরে নেব আপনি আমাকে 100 টাকার গোল্ড ঋণ দিয়েছেন। আপনি আমার কাছ থেকে যখন ঋণটা ফেরত দেবেন, তখন যদি গোল্ডের দাম 110 টাকা হয়, আপনি 110 টাকা আমার কাছ থেকে নেবেন। আর যদি গোল্ডের দাম কমে যায়, তাহলে 90 টাকা হয়, তাহলে আপনি আমার কাছ থেকে 90 টাকা নেবেন। আমি ইসলামী ব্যাংকিং এর নামে যে প্রতারণা হচ্ছে, সেই ব্যাংকগুলোকে আহ্বান করতে চাই, আপনারা এইভাবে ঋণ ব্যবস্থা, শরীয়ত মোতাবেক ঋণ ব্যবস্থা চালু করেন। ওইখানে ইসলামী ব্যাংকিং এর নামে সুদ প্রথাকে অব্যাহত রেখে মালিক পক্ষের পকেট ভারী করার যে অপচেষ্টা হচ্ছে, এগুলো বন্ধ করা হোক। এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে মৌলিক চাহিদা পূরণে। আপনারা জানেন যে আমাদের এখনো, আমি বলেছি 3,20 লক্ষ লোকের নিচে এখনো দারিদ্র সীমার নিচে আছে। তাদের জন্য মৌলিক চাহিদা পূরণে আপনার রাষ্ট্র গ্যারান্টার হয়ে, রাষ্ট্র এখানে মুনাফা, রাষ্ট্রীয় জামানতে তাদেরকে মুনাফাবিহীন ঋণ দেওয়া হোক, যাতে তারা, যেটা একটু আগে যে এসএমই খাতের কথা বলা হয়েছে, এসএমই যেটা ক্ষুদ্র মাঝারি শিল্প, এই শিল্পে যে ঋণ দেওয়া হয়, এই ঋণ গরিবদের জন্য, ছোট ক্ষুদ্র শিল্পের ঋণ দেওয়া হোক। এবং এগুলো কোনো ভূমির বিনিময়ে না, কোনো জামানতের বিনিময়ে না, রাষ্ট্র নিজেই গ্যারান্টার থাকবে এবং রাষ্ট্র নিজেই সে ঋণগুলো দিবে। ডক্টর ইউনূস যদি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এইভাবে ঋণ দিতে পারেন ছোট ছোট ব্যবসার জন্য, নারীদেরকে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যদি ঋণ দিতে পারেন, তাহলে একইভাবে বর্তমানে যে ব্যাংকগুলো আছে তাদেরকেও সেই হারে কোনো প্রকার জামানত ছাড়াই রাষ্ট্র গ্যারান্টার হয়ে মুনাফাবিহীন ঋণ ব্যবস্থা প্রবর্তন করতে হবে।